ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে সর্বশেষ 10 ম্যাচে কোনো গোল করতে পারেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে তার বিগত 5 ম্যাচে নেই কোনো গোল, নেই কোনো অ্যাসিস্ট। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাসিস্টের রেকর্ড করেছেন ব্রুনো ফার্নান্দেস। তবে বিশ্বকাপে এসে যেন কোনো চান্সই তিনি ক্রিয়েট করতে পারেননি। কোচ রবার্তো মার্টিনেজ বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন নিয়ে জিততে পারেননি বিশ্বকাপ। এবার কি তাহলে পর্তুগালের গোল্ডেন জেনারেশন নিয়েও একই পথে তিনি হাঁটতে যাচ্ছেন? ওয়েলকাম টু গোল্ডেন গোল। 41 বছর বয়সের রোনাল্ডোর খেলা যখন আপনি দেখতে বসবেন, আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। রোনাল্ডো কিন্তু এখন আর আগের মতো ড্রিবলিং করতে পারে না, বা নিচে নেমে বিল্ড আপেও তিনি হেল্প করেন না। তার কাজ এখন শুধুমাত্র গোল করা। পেনাল্টি বক্সের মধ্যেই অধিকাংশ সময়ে তিনি থাকেন। তার কাজ ভালো পজিশনিং সেন্স বের করে ট্যাপিং কিংবা হেডারে গোল বের করা। তবে রোনাল্ডোর এই গোল স্কোরার হওয়ার গল্পটা যদি আমরা দেখি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারব। জিদানের আন্ডারে রোনাল্ডো যখন একের পর এক বিগ ম্যাচে ব্রেস এবং হ্যাট্রিক করে যাচ্ছিলেন, তখন কিন্তু তার পার্টনার ছিল করিম বেনজেমা। বেনজেমাকে নিয়ে আমরা কিন্তু মজা করতাম খুব। বেনজেমার কিন্তু তখন খুব একটা গোল থাকতো না। আমরা বলতাম যে বেনজেমার মূল কাজ হচ্ছে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ডিস্ট্রাক্ট করা, যাতে রোনাল্ডোকে ঠিকমতো মার্ক করা না যায়। হাসির ছলে কথাটা বললেও এখন কিন্তু বোঝা যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। কারণ বেনজেমার প্রাইম টাইম আমরা এরপরে দেখতে পেয়েছি। 2018 থেকে 2023 মাদ্রিদের হয়ে বেনজেমা পারফর্ম করেছে। বেনজেমা কিন্তু এমন একজন স্ট্রাইকার ছিলেন যিনি ফাইনাল থার্ডে নিখুঁত ড্রিবলিং এবং শুটিং করতে পারতেন, যার কারণে রোনাল্ডো থাকা অবস্থাতেও প্রতিপক্ষের ম্যানেজাররা ডিফেন্ডারদেরকে দায়িত্ব দিত যাতে বেনজেমাকেও মার্ক করা হয়, এবং এই সুযোগটাই কাজে লাগাতেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার পজিশনিং সেন্স বিশ্বসেরা। তাই যখন ডিফেন্ডাররা বেনজেমাকে মার্কিং করত, তখন ভালো পজিশন খুঁজে বের করে ট্যাপিং কিংবা হেডার, এমনকি বাইসাইকেল কিকেও গোল করতেন রোনাল্ডো। এরপরে তিনি গেলেন ইউভেন্টাসে। সেখানে পার্টনার হিসেবে পেলেন পাওলো ডিবালাকে। ডিবালা রাইট উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করতেন, কিন্তু ম্যাচে তার রোল থাকতো শ্যাডো স্ট্রাইকার। ফাইনাল থার্ডে ডিবালা খুবই বিপজ্জনক একজন ফুটবলার ছিলেন। 2016 থেকে যদি 2021 সালের পারফরমেন্স আমরা দেখি, মেসির পরে সালা এবং ডিবালাই ছিলেন ফাইনাল থার্ডে সবচেয়ে ডেডলি ফুটবলার। বক্সের বাইরে থেকে শট নিয়ে তিনি অনেক গোল করেছেন। ড্রিবলিংয়েও তিনি বেশ ভালো ছিলেন, যার কারণে তাকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ভালো মার্কিংয়ে রাখত। আর এই ক্ষেত্রেও স্পেস খুঁজে পেতেন রোনাল্ডো, এবং অসংখ্য গোল তিনি করতেন। এই যে শ্যাডো স্ট্রাইকারের একটি সাপোর্ট, এই সাপোর্টটাই পর্তুগালের হয়ে পান না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে যখন রোনাল্ডো সিঙ্গেল নাম্বার 9 হিসেবে খেলতে নামে, তখনই দেখা যায় গুরুত্বপূর্ণ ম্যাচে অপোনেন্টের দুইজন ডিফেন্ডার তাকে ঘিরে রাখে। গতকাল কঙ্গোর ম্যাচে আমরা সেটাই দেখতে পেয়েছি, এবং পেনাল্টি বক্সে বা রোনাল্ডোর আশেপাশে তাকে সাপোর্ট দেওয়ার মতো তেমন কাউকে আমরা দেখতে পাইনি। এজন্যই বিগ ম্যাচগুলোতে রোনাল্ডোকে একেবারে খুঁজেই পাওয়া যায় না। করা মার্কিংয়ে রাখলে তিনি তেমন বলও পান না, এবং তার জন্য তার টিমমেটরা খুব একটা চান্সও ক্রিয়েট করতে পারে না। রোনাল্ডোকে আরও মার্ক করা সহজ হয়ে যায় যখন তার সাপোর্টে কোনো প্লেয়ার থাকে না। ব্রুনো ফার্নান্দেজ, নেটো কিংবা বার্নার্ডো সিলভা, তারা কেউই কিন্তু রোনাল্ডোর সাথে শ্যাডো স্ট্রাইকার রোল প্লে করার মতো প্লেয়ার না। ব্রুনো ফার্নান্দেজ পুরোদস্তুর একজন অ্যাটাকিং মিডফিল্ডার, আর বাকি দুইজন খেলেন উইংয়ে। তাই রোনাল্ডোকে অধিকাংশ সময় বক্সের মধ্যে একা পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডাররা কড়া মার্কিংয়ে রাখেন, যাতে তার কাছে কোনো রকমের বলের জোগান না দেওয়া যায়। মেসি ভালো টিমমেট পেয়েছেন, কিন্তু রোনাল্ডো ভালো টিমমেট পাননি। মেসি টিমমেটদের সাহায্যে ট্রফি জিতেছেন, ওইদিকে রোনাল্ডো সবসময় একাই দলকে টেনে নিয়ে গিয়েছেন। জাতীয় দলে অসংখ্য গোল করেছেন রোনাল্ডো, যার মধ্যে অধিকাংশই ট্যাপিং এবং হেডার। টিমমেটদের কাছ থেকে এরকম সহায়তা পাওয়ার পরেও টিমমেটদের সাহায্য পান না বলাটা একেবারেই হাস্যকর। আবার আরও একটা জিনিস রিসেন্টলি খেয়াল করা যায়। সবাই বলে যে আর্জেন্টিনার টিমমেটরা নাকি মেসির জন্য যুদ্ধেও যেতে রাজি, মেসির জন্য জীবন বাজি রাখতে রাজি। কিন্তু রোনাল্ডোর পর্তুগালের টিমমেটরা রোনাল্ডোকে হিংসে করে, স্বার্থপরতা দেখায় এবং তাকে ঠিকমতো পাস দেয় না। এর কারণটা কি বলতে পারেন? এর কারণটা দুজনের ব্যক্তিত্ব। 2022 সালে আমরা দেখেছিলাম যে ব্রুনো ফার্নান্দেজের একটি গোল রোনাল্ডো নিজের করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তারপরে কি আপনি আশা করেন যে ব্রুনো ফার্নান্দেজ রোনাল্ডোকে পাস দিবে, বা তার টিমমেটরা তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? তাছাড়া আরেকটা জিনিস খেয়াল করুন, দুজনের ক্যারিয়ারই 20-22 বছরের মতো লম্বা।
লিওনেল মেসির অসংখ্য বন্ধু রয়েছে। লামাসিয়ার সেই সেস্ক ফ্যাব্রিগাস এখনও তার সবচেয়ে কাছের বন্ধু। আগুয়েরোর সাথে তার নিয়মিত দেখা হয়। তাছাড়া আলবা, বুস্কেটস, রবার্তো সহ তার আরও অনেক বন্ধু আছে। রড্রিগো ডিপলের সাথেও তার বেশ ভালো সম্পর্ক। অ্যাঙ্গেল ডি মারিয়াও তার বন্ধুত্বের লিস্টে থাকবে। কিন্তু রোনাল্ডো, মার্সেলো আর গ্যারেথ বেল, এর বাইরে কি আপনি রোনাল্ডোর খুব বেশি বন্ধু দেখাতে পারবেন? আপনি কখনোই দেখবেন না কোনো ব্রেকে রোনাল্ডো তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। রোনাল্ডোর কিন্তু আসলেই তেমন কোনো বন্ধু নেই। এটা কিন্তু অবশ্যই তার ব্যক্তিত্বের জন্য। মেসির ব্যক্তিত্বের জন্য মেসি যেরকম জাতীয় দল এবং ক্লাব এবং সবখানেই টিম বন্ডিং করতে পেরেছে, রোনাল্ডোর অ্যারোগেন্ট এবং সেলফিশ বিহেভিয়ারের জন্য রোনাল্ডো সেটা করতে পারেনি। এবার আসি ব্রুনো ফার্নান্দেজের কথায়। এই প্লেয়ারটাকে আমি ওভাররেটেড, সেলফিশ বা বিগ ম্যাচ ফ্লপ বললে অনেকেই বেশ রাগ হয়। মাত্রই শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে সে অ্যাসিস্টের রেকর্ড করেছে, কিন্তু বিশ্বকাপে দেখুন দলের সাথে যেন একেবারেই খাপ খাওয়াতে পারছে না। এটার কারণ কি? অবশ্যই এটার কারণ সে একজন সেলফিশ ফুটবলার। আমার মনে হয় সে নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডে একজন মহানায়ক ভাবে। এটা সম্ভব হয়েছে কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের এখন বেশ কঠিন সময়। দলে খুব একটা বড় তারকা নেই, তাই স্ট্যাটিস্টিক্সের বিচারে তিনিই দলের সবচেয়ে বড় তারকা। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড এখন তেমন কোনো টাইটেল ফাইটও দেয় না, তাই ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্স ভালো হলেই দর্শকরা সবাই খুশি থাকে। কিন্তু পর্তুগাল কিন্তু বিশ্বকাপের টাইটেল কন্টেন্ডার। তারা কিন্তু বর্তমানে একটি গোল্ডেন জেনারেশন পেয়েছে এবং এখানে রোনাল্ডোর পরেই বেস্ট প্লেয়ার ব্রুনো ফার্নান্দেজ। তার কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। তিনি মাঠে নেমেই নায়ক হতে চান, চান গোল করতে, চান অ্যাসিস্ট করতে। ব্রুনো ফার্নান্দেজের যে লং বল দেওয়ার নেশা, এটি আমার খুব বিরক্ত লাগে। গতকালকেও সে অনেক লং বল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অধিকাংশই ব্যর্থ হয়েছে। এটা কিন্তু খেলার ভারসাম্য নষ্ট করে, কিন্তু সে এগুলোকে তেমন একটা পাত্তা দেয় না। তার মূল লক্ষ্য দলের নায়ক হওয়া। সে নিজেকেই সম্ভবত পর্তুগালের সবচেয়ে বড় সুপারস্টার মনে করে। সে মাঠের মধ্যে নিজেই গোল করতে চায়, নিজেই অ্যাসিস্ট করতে চায় এবং নিজেই সব লাইমলাইট নিতে চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজার রবার্তো মার্টিনেজকে। একই সাথে রোনাল্ডো এবং ব্রুনোর মতো সেলফিশ এবং অ্যারোগ্যান্ট ফুটবলারকে স্টার্ট করানো সম্ভব না। এটি করলে বিগ ম্যাচে ভালো ফলাফল আশা করাটা বোকামি। তাই তার কাছে এখন দুইটি অপশন আছে। সে যদি রোনাল্ডোকে স্টার্ট করে তাহলে রোনাল্ডোর সাথে খেলাতে হবে জোয়াও ফেলিক্সকে। আল নাসেরে এই দুইজনের কম্বিনেশন বেশ চমৎকার। তাছাড়া শুরুতেই যে শ্যাডো স্ট্রাইকারের রোল প্লে করার কথা বলেছিলাম, রোনাল্ডোর সাথে সেই রোলটা খুব ভালোভাবেই প্লে করতে পারবে জোয়াও ফেলিক্স। আর যদি ব্রুনো ফার্নান্দেজকে স্টার্ট করাতে হয় তাহলে রোনাল্ডোকে স্টার্ট করানো যাবে না, স্টার্ট করাতে হবে গঞ্জালো রামোস বা রাফায়েল লিয়াওকে। তবে রবার্তো মার্টিনেজ এত সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে হয় না। তার হাত ধরে কিন্তু বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন বিশ্বকাপ জিততে পারেনি। অথচ বেলজিয়ামের এখনকার দল দেখেন, তেমন কিন্তু তারকা ফুটবলার নেই। তারপরেও টিম হিসেবে আগের চেয়ে তারা ভালো ফুটবল খেলে। গতকালের লাইন আপ দেখে আমি বেশ অবাক হয়েছি। এই স্কোয়াডে পর্তুগালের বেস্ট ডিফেন্ডার রুবেন ডিয়াস এবং ইনাসিও, তাদের দুইজনের একজনকেও সে স্টার্ট করেনি। জোয়াও ক্যান্সেলোকে স্টার্ট করিয়েছেন রাইট ব্যাকে এবং বার্নার্ডো সিলভাকে রাইট উইংয়ে। এই দুইজন ফুটবলার এই পজিশনে সর্বশেষ কবে খেলেছে হয়তো তারা নিজেরাও বলতে পারবে না। তারপরে সেকেন্ড হাফে তিনি সাবস্টিটিউট করে দিলেন নুনো মেন্ডেসকে, যে কিনা পিএসজির হয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ উইনার, নিঃসন্দেহে বর্তমানে বিশ্বের সেরা লেফট ব্যাক। তাকে সাব করে লেফট সাইডে নিয়ে আসলেন ক্যান্সেলোকে। খুবই ভালো কথা, এটি ক্যান্সেলোর বর্তমানে বেস্ট পজিশন। কিন্তু তিনি কাকে মাঠে নামালেন? মাঠে নামালেন নেলসন সেমেডোকে। 2026 সালে এসেও টাইটেল কন্টেন্ডার একটা দলের হয়ে কিভাবে সেমেডো মাঠে খেলে আমার তা মাথায় ধরে না। আপনি যদি সাবস্টিটিউটের দিকে তাকান, তিনি 4টি সাব করেছেন, আরেকটি সাব তিনি করেনি। তার বেঞ্চে ছিল দিয়েগো ডালট, ট্রিনকাও, জোয়াও ফেলিক্সের মতো ফুটবলাররা। তাদেরকে তিনি মাঠেই নামানোর প্রয়োজন বোধ করেননি। এরকম সিদ্ধান্ত নিলে পর্তুগালের জন্য এবারের বিশ্বকাপ জেতা খুবই কঠিন হয়ে যাবে। যত দ্রুত পর্তুগালের ম্যানেজার, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনরা এসব সমস্যার সমাধান করবে, পর্তুগালের জন্য ততই ভালো হবে। আপনারা যদি নিয়মিত এই বিশ্বকাপের ব্যাপারে আমাদের কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাদের গোল্ডেন গোলের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।